ভায়োলিন। লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 60। লোকটি কোনো প্রত্যুত্তর দেয় না। প্যান্টের পেছনে পকেট থেকে একটি কার্ড বের করে ওয়াসিমের সামনে ধরে, যাতে লেখা সিআইডি অফিসার, যারা তো ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। নিচে সুন্দর করে লেখা নাম তন্ময়রাজ মির্জা। তন্ময় পুলিশের লোক জেনে পিছু হেঁটে যায় ওয়াসিফ, চক্ষু চরক গাছ যেন দৃষ্টি সরিয়ে ফেলে সস্বরে সরি বলে ওয়াসিফ হেঁটে চলে যায়, আর কোনো কথা বলে না। অহু ঠায় দাঁড়িয়ে থাকে, কারণ তন্ময় অহুর পূর্বেই পরিচিত। অহু মুখ গম্ভীর করে ওয়াসিফের ঝাড় পানে চেয়ে তাকিয়ে অহুর ঘোর কাটে তন্ময়ের সংলাপে। মিস খান, উনি কি আপনাকে বিরক্ত করছিলেন? অহু মাথা নাড়িয়ে আওড়ায়, ঝাঁকালো। নিতান্ত অহু তন্ময়কে ভয় করে, ঢোক গিলে প্রত্যুত্তর দেয়, না ওরকম কিছু না, আমার আমার কাজিনের ফ্রেন্ড উনি। তন্ময়ের প্রতিচ্ছবি আরো গম্ভীর হয়, গাঢ় কাত করে প্রশ্ন ছুড়ে, আপনার কোন কাজিনের ফ্রেন্ড? অব্র। ও তন্ময়ের দিকে ফেরে, মুখে কোনো জবাব না দিয়ে মাথা নাড়ে 2-3 বার। ঠিক যান মিস খান, তবে সাবধানে চলাফেরা করবেন, দিলকান বেশি ভালো না। শাহবাগ সন্ধ্যার পর থেকে নিরাপদ নয়। তন্ময়রাজ মির্জা অহুর মৃদস্বরে আওড়ালো, বলেই সামনের দিকে হাঁটা শুরু করে। তন্ময় পিছনে দাঁড়িয়ে আছে, অহুর জড়পানে চেয়ে গভীর দৃষ্টিতে, কিন্তু আনমনে ভেবে চলেছে মলিন হাসিতে। অতপর নিজের গাড়িতে চড়ে ও রাস্তার পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে। শীতল বাতাসে অহুর শরীর স্পর্শ করে যাচ্ছে প্রতিবার। অহু ওয়াসিফের কথা বারংবার স্মরণ করছে। কি বলেছিল সে অতীতে, কিংবা অহুর কোনো কথা অতীতের সাথে স্মরণ করাতে চেয়েছিল, তা তো অহুর মনে নেই। কিন্তু অতীতে কি হয়েছিল যা ওয়াসিফ বলেছিল? অব্র। ও আনমনে ভাবতেই, অব্র ভাইয়াও কি ওই স্কুলে পড়তো নাকি? আমি যে কলেজে পড়ে এসেছি, তিনিও কি একই কলেজে পড়েছিলেন? হয়তো পড়েছিল, আমি শুনেছিলাম একদিন চাচির কাছে। কিন্তু কি এমন হয়েছিল? আর আমি বা কেন ওয়াসিফ ভাইকে চিনতে পারছি না এত বছর বাদে? তিনি কে? অব্র ভাইয়ের ফ্রেন্ড নাকি? হতে পারে এইটাই হবে অব্র ভাইয়ের ফ্রেন্ড। এই ভেবেও ধীর পথে আগাচ্ছে। এর কিছুক্ষণ মনেও করার চেষ্টা করেছে, কিন্তু কিছু মনে হচ্ছে না তার, উল্টো সব ভুলে যাচ্ছে যেন। সে কখনো কখনো ফিরে আসে সম্ভাবনা থেকে, অতীতের মতো। কিন্তু স্মৃতি ভুলে যাওয়ার সাথে সাথে একই সময় অহুর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, যার প্রতিপক্ষে তার ব্রেনে স্ট্রোক করা হয়েছে। 12 বছর বয়সে অহুর ব্রেনে স্ট্রোক হয়েছিল, সাথে স্মৃতিশক্তি হারিয়েছিল। দুটো স্ট্রমা একসাথে মারাত্মক রূপ ধারণ করে অহুর স্বাভাবিক জীবনযাপনে। অতীত মনে করতে চাও মস্তিষ্কে বেশি চাপ প্রয়োগ করে ফেলার দরুন অহুর মাথায় ব্যথা চিনচিন করে শুরু করে দেয় আবার। এরকম প্রতিক্রিয়া জন্য 8 বছর আগে ডাক্তার নিষেধ করেছিল অহুকে যেন জোর করে অতীত মনে না করে। তবে ওপরওয়ালার আদেশে যদি কোনোদিন অলৌকিকভাবে অহুর স্মৃতি ফেরে বা ফেরার সম্ভাবনা হয়, আর এসব কিছু অব্র জানতো, তাই অব্র কোনোদিন অহুকে আর কোনো দিন অতীত মনে করাতে চায়নি। ওয়াসিফের বলা কথা স্মরণ করে অহু বারংবার মাথায় গাড্ডা মারছে, কপাল চাপড়াচ্ছে। তখন ওই পেছন থেকে গাড়ির হর্ন ভেসে আসে। অহু রেগে যায়, ভাবে হয়তো এটা ওয়াসিফের কাজ, তাই কপালের এক পাশে চেপে ধরে, তাতে দাঁত খিচে তর্জনীয়গুলো চেয়ে খেপাটে। কাউকে না খেয়াল করে উচ্চস্বরে আওড়ায়, সমস্যা কি আপনার? বয়ে হলেও ফুসতে থাকে। তখন গাড়ি থেকে অব্র বেরিয়ে আসে। ও কোনমাদের মতো অবস্থা দেখে অব্রর বুকে ছেদ করে ওঠে। ওহু অব্রকে দেখে শান্ত হয়, জিভ কাটে। অব্র এসে অহুর সামনে দাঁড়ায়, ভুরু কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এরকম দেখাচ্ছে কেন তোকে? সবকিছু ঠিক আছে তো অহু? অব্র তৎপরায় দেখে অহু মাথা নাড়ায়, মৃদু আওড়ালো, না ভাইয়া কিছু হয়নি, আমি ঠিক আছি। তবু অব্র যেন শান্ত হয় না। অহুকে নিয়ে গাড়িতে বসায়, সাথে অব্র বসে ড্রাইভিং সিটে। একটা পানির বোতলে সিপি খুলে অহুর হাতে ধরিয়ে দেয়। অহু ঢকঢক করে পানি পান করে। অব্র গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর বারবার অহুকে দেখছে। বেশ কিছু সময় পর অহু আওড়ায়, অব্র ভাইয়া। ওয়াসিফকে। ওর মুখ থেকে ওয়াসিফের নাম শুনে অব্র চলন্ত গাড়িতে ব্রেক কষে। অহু আতকে ওঠে, শোয়া থেকে বসে অব্রর দিকে ভুরু কুঞ্চিত করে তাকায়। অহু দেখলো অব্র হুট করে ভুরু কুঞ্চিয়ে তাকিয়ে। অহু ভরকে চায়, ঢোক গিলে পর অতপর গম্ভীর কণ্ঠ, এক কথা তুই কেন জিজ্ঞেস করছিস আমাকে? আর তুই ওয়াসিফের নাম কোথা থেকে শুনলি? অহুর কথায় যেন গলা শুকিয়ে গেছে, আমতা আমতা করে আওড়ায়। ও একটু আগে কোচিং থেকে আসার সময় রাস্তায় উনি আমাকে আটকায়, বলে ওনার নাম ওয়াসিফ, তিনি নাকি আমাকে চেনে, আমার সাথে একই কলেজে পড়েছে। আমি ভেবেছি উনি আপনার কলেজ ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড হয় নাকি উনি? অব্র উচ্চস্বরে হেসে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হাসতে হাসতে নিঃশ্বাস আটকে অব্রে অহু চমকায়। সে হাসি এখানে
আপনি হাসছেন কেন? হাসবো না? তুই বলছিস হাসার মতোই কথা। কি বললাম আমি? কিছুই বুঝলাম না। অব্র মলিন হেসে অহুর মাথার চুল আলতো করে ছুঁয়ে, আমার কোনো বন্ধু নেই, আমি বড্ড একা। বড্ড একা রে? আপনার লাইফে কোনো বন্ধু নেই? এটা কি আদৌ সম্ভব? আপনার বন্ধু নেই কেন অব্র ভাইয়া? কেউ কি আপনাকে ঠকিয়েছে? অব্র মাথা নত করে ফেলে, একগাল হেসে দীর্ঘশ্বাস ফেলে, ওর দিকে তাকিয়ে প্রত্যুত্তর দেয়, হ্যাঁ, আমার লাইফের সবচেয়ে কাছের বন্ধু আমাকে ঠকিয়েছে, ভীষণভাবে চিট করেছে আমার সাথে, তাই আমিও তার সাথে চিট করেছি। ও বুঝতে পারলো না অব্র তাকে পরোক্ষভাবে কি উল্লেখ করতে চাইলো। ও বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে অব্রকে, মানলাম একজন ঠকিয়েছে, কিন্তু আপনার কি আর বন্ধু ছিল না? না, ছিল না, আজও নেই, আর আমি তো হবেও না। ওহু অব্রের কথা শুনে চুপসে যায়, সরে আসে অব্রের সন্নিকট থেকে। কিছুক্ষণ বাদে ওহু আবার প্রশ্ন করে, ওয়াসিফ ভাইয়া বলেছিল আপনার সাথে কলেজ লাইফের একটা ঘটনা, সেখানে হয়তো আমি ইন্টিমেট হয়েছিলাম। আমার তো কিছু মনে নেই, বলুন না। অব্র চোয়াল জোড়া শক্ত করে চেপে দাঁতের সাথে দাঁত, বারবার ওয়াসিফের নাম অহুর মুখে শোনা অব্রের যেন ভীষণ তার সামনে প্রকাশ করতে চাইলো, নতুবা অহুকে আঘাত করে ফেলবে অব্র। তাই অহুর প্রশ্নের কোনো জবাব দেয় না। অব্র গাড়ি ড্রাইভ করার দিকে মনোযোগ দেয়। অহু ছাড়ার পাত্র নয়। পুনরায় প্রশ্ন করে বসে, বলুন না অব্র ভাইয়া, আমি শুনতে চাই। অব্রে এবার চেত হয়ে যেন ঝাঁঝালো কণ্ঠে শুধায়, যদি জানতে চাস, শুনতে চাস, সব শোন। একটা ঘটনা জেনে কি করবি? তোর জন্ম থেকে ভুলে যাওয়া অবধি যা ঘটনা, সব ঘটনা জান, সব ঘটনা শোন। ও এবার চুপসে যায়, মাথা নত করে ফেলে, দৃষ্টি সরিয়ে বাহিরের দিকে তাকায়, মুখে হাত চেপে ধরে। অব্র বুঝতে পারে ওর অভিমান করেছে, যার দরুন অব্র আর ওহুকে কিছু বলে না। অব্র তো ওয়াসিফকে পরে দেখে নিবে, কিন্তু তার জন্য ওহুকে হাট করা হয়ে যাবে না তো? অব্র অবগত ওহুর উপস্থিতিতে সম্পর্কে। ওহুকে উদ্দেশ্য করে অব্র মৃদু স্বরে আওড়ায়, আমি ক্লাস 1 থেকে 12 অবধি প্রতি ক্লাসেই প্রেসিডেন্ট ছিলাম। কেউ আমাকে নড়াতে পারেনি। ওয়াসিফ আমার বন্ধু নয়, বরং বলতে পারিস আমার প্রতিপক্ষ ছিল। স্টুডেন্ট অফ দ্য ইয়ার একটা বয়স্কবল ইভেন্ট ছিল, সেখানে বড় একটা ঝামেলা হয়। আমি রেগে গিয়ে ওয়াসিফের কাঁধে কলম ঢুকে দিয়েছিলাম, যার কারণে আমাকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছিল। অব্র থামে, শ্বাস ছাড়ে। ও অব্রের দিকে ফিরে তাকায়। ও কোনো জবাব করে না। দুজনে চোখাচোখি হয়, তবে কেউ চোখ সরায় না। অব্র ধীর গতিতে গাড়ি চালাতে থাকে। বাইরে বৃষ্টি মৃদু সুবাস, অন্ধকারাচ্ছন্ন মেঘলা আকাশ। কখন জানি বিনা বাধায় বাদল শুরু হয়। ওহু অব্র দুজনেই নিশ্চুপ। কিছুক্ষণ পর অব্র এক হাতে গাড়ি স্টিয়ারিং ধরে আছে, পরনের হাফ হাতার কালো রঙের গেঞ্জি, দৈবিক জানালার ধার গিয়ে কাঁধের কাছে মাথা রেখে ওহু। অব্র হৃদম স্পন্দন ধমকে যায় যেন কয়েক মুহূর্তের জন্য। অব্র উন্মাদ পেশিবহুল হাত চুলগুলো স্পর্শ করে, ওহুর ঘন শ্বাসে অব্রর ঘাড় স্পর্শ করে। অব্রর বুকের ধুকপুকনি আকাশ ছোঁয়া, তবে অব্রর উষ্ঠজোড়া ম্লান। না চাইতেও ওহুর সন্নিধে এসেছে আজ সেই বৃষ্টির সন্ধ্যাটা। চন্দ্রবালা নৈশিকতা নির্দ্বিধায় পাপিষ্ঠ পুরুষের কাঁধে মাথা রেখে, কে জানে এই কাঁধ কতটা ভরসার যোগ্যতার। তার মস্তিষ্ক হয়তো সেই উত্তর জানে না, তবে তার অন্তরাত্মা জানে। রাত 10টা। আশাপের পাশে বসে আছে অব্র। রুমে কেউ নেই আর আর আশাপ ছাড়া। আশাপ কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। দোবো অনৈশিক কাটিয়ে। কি বলেছে শিফা তোকে? বলল অব্র। আশাপ কোনো জবাব দিল না। রুমে কেউ নেই। নিঃশব্দে পালঙ্কে হেলান দিয়ে বসে থাকলো চুপচাপ। অব্র এগিয়ে গিয়ে আশাপের পাশে ঘেঁষে আশাপের দিকে তাকায়। কি হয়েছে? পুরো ঘটনা খুলে বল আমায়। আই প্রমিস সব ঠিক হয়ে যাবে। আশাপ কি চিৎঘাড় কাত করে তাকায়, চাপা কণ্ঠে শুধায়, সব কিছু ঠিক করে দিতে পারবি? অব্র কি চিত নড়ে বসে, থমকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে সেটা তো আগে বল। আশাপ ঢোক গিলে পালঙ্কে হেলান দিয়ে বসে, ওপরের দিকে তাকিয়ে সংলাপ করে, আমার ভালোবাসা হয়তো আমার আর আপন করে পাওয়া হবে না রে। আশাপ এবার কিন্তু আমার মেজাজ বিগড়ে যাচ্ছে। খোলসা করে বল, কি হয়েছে? আমি অনেক দেরি করে ফেলেছি। শিফা আসমিনকে ভালোবাসে। আশাপ দীর্ঘশ্বাস ছাড়ে, চোখ ডোলে পানি মুছে নেয়। অব্র আশাপের দিকে বিষময় চাহনি দিয়ে তাকিয়ে। সেও বাকরুদ্ধ। এরকম একটা ঘটনা হবে ভাবতে পারেনি অব্র, তবে এমনটা যে শেষ অবধি সত্য হবে সেটা অকল্পনীয় ছিল। অব্র চুপসে যাওয়া দেখে আশা পুনরায় প্রশ্ন ছুড়ে,
কলবে কষ্ট চেপে একগাল হাসে। কিরে চুপ হয়ে গেলি কেন, কথা বল। আশাপ হকচকিয়ে ওঠে, তাকিয়ে দেখে আশাফের আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে, হয়তো কান্না লুকিয়ে রাখার অন্তিম প্রচেষ্টা। ছেলেদের যে কাঁদতে নিষেধ, এর বড় উদাহরণ হচ্ছে অব্র নিজে। তোকে কি শিফা নিজে থেকে কথা বলেছে? হ্যাঁ, ওই বলল 3 বছরের সম্পর্ক আসমিন আর শিফার মাঝে। বলে আশাপ থামলো, চোখ ডলে আবারও আওড়ালো। ভালোবাসা সঠিক সময় প্রকাশ না করলে মনে হয় ভালোবাসা অন্য কারো হয়ে যায় রে অব্র, অন্য কারো হয়ে যায়। আমি যদি শিফারে না পাই তাহলে আমিও বাঁচুম না, গলায় ফাঁসি দিব আমি। অব্র আশাপকে কাঁধে হাত রেখে ধাক্কা দেয় জোরে সোরে। আশাপ কাত হয়ে পড়ে যায়। অব্র বসা থেকে উঠে ঝাঁচালো কণ্ঠে আঙুলো চিয়ে আওড়ায়, পাগল হয়ে গেছিস নাকি তুই? কি এসব আবল তাবল বকছিস? দ্বিতীয়বার এমন কথা উচ্চারণ করলে আমি নিজে তোকে গলা টিপে মেরে ফেলবো, মনে রাখিস। আশাপ নিজের মাথার চুল মুষ্টিবদ্ধ করে পাগলের মতো চাপড়ায়, উচ্চস্বরে আওড়ায়, তুই বুঝবি না, তুই বুঝবি না। তুই কি করে বুঝবি আমাকে? তুই কি করে বুঝবি? ও যখন অন্য কারো বউ হয়ে যাবে, অন্য কারো নামে কবুল বলবে, অন্য কেউকে ছুবে, অন্য কেউ ওর ওপর অধিকার দেখাবে, অন্য কেউকে বউ বলে ডাকবে, আমি কিভাবে সইব? বলে আশাপ ডুকরে কেঁদে ওঠে। অব্রের হাত জোড়া মুষ্টিবদ্ধ করে। অব্র চুপসে যায়, দাঁড়ানো থেকে ধপাস করে পালঙ্কে বসে। ঠিকই তো বলেছে আশাপ। অব্র কি পারবে কোনো দিন এই মুহূর্ত সহ্য করতে? কান্না করিস না, আমি দেখছি বিষয়টা, আমি শিবার সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। আশাপ অব্রের হাত শক্ত করে মুঠো করে নেয়, কান্না মিশ্রিত করে আওড়ায়, আমার ভালোবাসা আমায় করে দে না ভাই, কথা দে, আমি সহ্য করতে পারছি না। আশাপের হাত বাড়িয়ে দেয়, কিন্তু অব্র সে হাত হাতে রাখে না, কথা দেয় না, কারণ অব্র নিজেও জানে না সে কি করবে। আশাপ করুণ দৃষ্টিতে তাকিয়ে অব্রের দিকে, দেখে অব্র কথা দেয়, দেখে অব্র কথা দেয় নাকি। অব্র যদি তাকে কথা দেয় তাহলে সে কথা দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেল রাখবে। মাথা নত করে নিচের দিকে চেয়ে আছে অব্র। আশাপের কাজ চাপড়ে আশ্বাস দেয় কিছু একটা করবে, কিন্তু এতে আশাপের শান্তি হয় না। চোখ বেঁচে অবরুদ্ধ করে নেয় অব্রের পানে। রাত 10:30, খাবার টেবিলে বসে আছে আশাপ ব্যতীত সকলে। সবার উষ্ঠ জোড়ায় হাসির রেখা, তবে অব্রের মুখ ভার। শিফা জোরপূর্বক হাসছে, আশাপের জন্য তার খারাপ লাগছে, কিন্তু কি আর করা। খাবার টেবিলে নিস্তব্ধতা কাটিয়ে আজমল খান আহড়ায়, কাল আমরা আসমিনদের বাড়ি যাচ্ছি। অব্র খাবার প্লেটের দিকে চেয়ে জবাব করে গম্ভীর কণ্ঠে, কেকে যাচ্ছি? আমি, তুমি, তোমার 2 কাকা আর আশাফের আব্বুও যাচ্ছে। উনি কাল সকালে মহলে আসবে। আশাফের শরীর ভালো না, তাই আশাপ মহলে থাকুক। বুঝেছি, ঠিক আছে। হ্যাঁ, তোমার কথা একরকম ভার্সন আছে কেন? তুমি কি এই বেবের ব্যাপারে সম্মত নও? শিবা নড়ে চড়ে বসে আজমল খানের দিকে চোখ তুলে তাকায়, এক গাল হেসে আওড়ায়, ওরকম কিছু না। তুমি কোথায় গিয়েছিলে? আশাপকে ডক্টর দেখিয়েছো? স্বামীরের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর একটা কথা, আমি কালকে অফিসে জয়েন করব, আর একটু বিশ্রাম নিয়ে নে বাবা, আলিনা খান বললেন। হ্যাঁ, তোমাকে কাল অফিসে জয়েন করতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই, তুমি যে কোনো দিন চাইলে জয়েন করতে পারো। না, আমি ঠিক আছি, বিশ্রাম নেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। আলোচনা শেষ করে খাবার খেয়ে চলে গেল সবাই। শিফা যখন খাবার টেবিল ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো দোতলায়, তখন পেছন থেকে অব্র ডেকে ওঠে। শিফা থমকে দাঁড়িয়ে সিঁড়িতে ঢোক গিলে পিছে ফিরে তাকায়। রাত 11টা বাজে। ছাদে আসিস, তোর সাথে আমার কথা আছে। শিফা মাথা নাড়িয়ে আওড়ালো, থেমে না গিয়ে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ির দিকে চলে গেল। অব্র পিছনে ফিরে দেখে ও তাকিয়ে তাদের দিকে। অব্র ভুঁড়ে কুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তাকিয়ে আছিস কেন? ওহু জবাব দেয় না, মাথা 2-3 বার বামে ডানে ঘুরিয়ে বোঝায়, কিছু না। রাত 11টা 3 বাজে। অব্র ছাদে দাঁড়িয়ে কাঠের রেলিং ধরে, তার মন মস্তিষ্ক অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। কি করবে সে? দৈবিক পেছনে উপস্থিতি টের পায় অব্র। তুই এসেছিস এখানে? কেউ দেখেনি তো? শিফার ক্ষীণস্বরে জবাব, না ভাইয়া, কেউ দেখেনি। ভালো হয়েছে। আশাপকে তুই কি বলেছিলিস? শিফা মাথা নাড়িয়ে মাথার ওড়নাটা টেনে নেয়, আখি যুগল তার মাটিতেই নিবদ্ধ। আশাপ ভাইয়া নাকি আমাকে ভালোবাসে সেই ছোট থেকে। আপনি কি সেটা জানেন ভাইয়া? হ্যাঁ, আমি জানি। তোর অনার্স শেষ হওয়ার জন্য আশাপ অপেক্ষা করছিল, কারণ ছোট কাকি বলেছিল তোকে অনার্স শেষ করার পরই বিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওইটা আমি জানতাম। কি জানিস তুই? আমার আশাপ, আজ আশাপ মরতে মরতে বেঁচেছে। ওর হার্ট অ্যাটাক হয়েছে, এটা যেত হয়ে যেত, বুঝিস তুই? তোকে ছোট থেকে ভালোবেসে আসছে, 1-2 বছর নয়। তোকে কোনো দিক দিয়ে কম ভালোবাসে না সে।
অব্র চোখ রাঙিয়ে এলো, দাঁতে দাঁত চাপলো, রাগে ফুঁসছে সে। আমি কি করব ভাই, আমাকে বলেন। আশমিনকে ছেড়ে আশাবকে বিয়ে করব? ঠিক আছে মানলাম বিয়ে করলাম, কিন্তু আশমিনের কি হবে? সেও তো আমাকে ভালোবাসে ভাইয়া, আর আমার জন্য সে স্ট্রাগল করছে লাইফে 3 বছর ধরে। সে শুধু আমি জানি কতটা কষ্ট করেছে সে আমার জন্য। আপনি কি চান আমি আশাবের সাথে বেমানি করি, আশমিনের সাথে বেমানি করি, আশাব ভাইয়াকে বিয়ে করি? অব্র চুপসে যায়, কোনো উত্তর খুঁজে পায় না। কিন্তু অব্রের মেজাজও প্রতি সেকেন্ডে অগ্নিশিখার মতো লাফিয়ে উঠছে। শিবা পুনরায় আওড়ায়, চুপ করে আছো কেন ভাইয়া? আছেন কেন ভাইয়া, বলেন আপনি কি চাইছেন? আমি আশমিনের সাথে বেইমানি করি? আমিও তো আশমিনকে ভালোবাসি, আমি আশমিনকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি কিভাবে ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? এটা তো অন্যায়। শিফা থামে। অব্র সজা একটি ঘুষি মেরে রেলিংয়ে। শিফা আতকে উঠে 2 কদম পিছিয়ে যায়। অব্র জেদে বসে ফুঁসতে থাকে, রাগে চেপে ধরে। কি করবে সে? কার কথা রাখবে? কার সাথে অন্যায় করবে? শিফার সাথে নাকি আশাফের সাথে? একটা তো শেষ কথা তাহলে, এটাই তো শেষ কথা তাহলে, তুই আশমিনকে বিয়ে করবি? শিফা অব্রের দিকে প্রশ্নোত্তর দিতে যাবে, ঠিক তখনই ছাদের দরজায় কিছু একটা শব্দ ভেসে আসে। অব্র শিফা দুজনেই সাবধান হয়ে যায়। শিফাকে ইশারা করে থামিয়ে দেয় অব্র। এগিয়ে যায় দরজার পানে 1 পা 2 পা করে। আকাশে বজ্র ডাকছে, বিজলি চমকাচ্ছে, হয়তো বৃষ্টি নামবে। অব্র দরজার পানে পৌঁছাতেই কণ্ঠে শুধালো, ওইখানে কে? কিন্তু কোনো উত্তর পেল না। অব্র শির কাছে আসতে চমকে গেল তার চন্দ্রবালাকে দেখে। ওহু! অব্র আশ্চর্যের সীমা যেন অস্তিত্বে পৌঁছে গেল। ওহু এই সময় এখানে? দেখে অব্র বিগড়ে মেজাজে। অব্র দেখলো ওহুর চোখে দহন চলছে, কিন্তু কেন? ওহু সিঁড়ি থেকে উঠে ছাদে এসে দাঁড়ালো। অব্রের দিকে তাকিয়ে শিফার দিকে চোখ তুললে তাকালো, দেখলো শিফার অপরাধীর ন্যায় মাথা নিচু করে। ও তাহলে এসব চলছে এখানে? অব্র ভুরু কুচকালো, দাঁত চেপে। এভাবে অব্রের মেজাজ বিগড়ে গেল। তবু ধমাতে চাইলো, কি বলতে চাস তুই? আর এত রাতে এখানে কি করছিস? ওহু একগাল হাসলো, গম্ভীর কণ্ঠে আওড়ালো, আমি আসায় সমস্যা, কিন্তু আপনি এখানে কি করছেন শিফাফুর সাথে? আমি এখানে কি করছি তা তোকে বলার প্রয়োজন বোধ করছি না। তুই কোন সাহসে এত রাতে এখানে আসলি? অহুর ঠোঁট বাঁকালো, তার ছেলের হাসিতে আওড়ালো, তাই তো, আমাকে কেন বলতে যাবেন? এবার বুঝলাম কাল আপনি বারণ কেন করেছিলেন শিফাফুকে আংটি পরিয়ে যাইতে। অব্র বাকরুদ্ধ, ঢোক গিলল সে ওহুর কথা শুনে। চোখ রাঙিয়ে তাকালো তার দিকে, তার চন্দ্রবালার দিকে। কিছু বলার শক্তি যে নাই তার, কি বলবে? ছি, আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা? আপনি তলে তলে সব পরিকল্পনা করে রেখেছেন? অব্র আর শুনতে পারলো না এইসব। ওই তো একটা জিনিসই পারেন, রাগ দেখাতে। আবারও বলে উঠল, ওহো! অব্র কাঠের রেলিংয়ে শক্ত করে চেপে ধরে তার পেছনে ফিরল, জোরে জোরে শ্বাস নিচ্ছে। ও আর না দাঁড়িয়ে চলে গেল। হয়তো কয়েক সিঁড়ি পার হওয়ার পূর্বেই ওহু কেঁদে ফেলেছিল। অব্র দাঁড়িয়ে রেলিং ধরে। ওহু চলে যেতেই শিফা এগিয়ে কাপা কণ্ঠে জবাব দিল, ওহু হয়তো আপনাকে ভুল বুঝলো ভাইয়া। অব্র চোখ মুখ ঢুলল, বলল স্বাভাবিক হয়ে, কিছু হয়নি, তুই এসব নিয়ে ভাবিস না। আশমিন এই বিষয়ে জানানোর দরকার নেই, কিছু বলিস না ওকে। শিফা উষ্ঠ প্রসারিত করে কিস্তিত হাসলো, মাথায় ওড়না টেনে 1 পা 2 পা করে স্থান ত্যাগ করলো। শিফা যেতেই ব্যথিত বুকে এগিয়ে ছাদের এক কোণে কর্নিশ ঘেঁষে বসে পড়ল। পরনে সেই কালো রঙের সাইকেলার হাফ হাতা গেঞ্জি, পকেট থেকে সিগারেট বের করে জ্বলালো কাঠের ম্যাচ কাঠি দিয়ে। আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি তার অনর। ঘৃণা করছে আমাকে, ঘৃণা। কই থাকে আসে এত ঘৃণা? একটু কি ভালোবাসা যায় না আমাকে? হা 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 বলেই বুঝে ঘৃণা করে। এই সিগারেটটা শেষ, আরেকটা সিগারেট জ্বালাবে। বলতে লাগলো পাগলের মতো, আমার কপালে সুখ বেশিক্ষণ টিকে না শালা, কার জানি নজর লাগে। যার অর্থ অব্র আর ওহু তো সন্ধ্যাবেলা একসাথে ছিল। অব্রের কাঁধে মাথা রেখেছিল ওহু, কত কিছুই আনন্দময়। আর অব্র পুনরায় আওড়ায়। আশা বলেছিল কি যেন, অন্য কারো নামের পাশে ওর নাম জড়াবে, অন্য কেউ ছুবে, এগুলো আমি সহ্য করব কিভাবে? হাহা, এই প্রশ্ন করার আগে ইতিহাস ওর জানা দরকার ছিল। আমি ওকে বিয়ে করব না, কিন্তু পৃথিবীর একটি পুরুষ মানুষকেও জীবিত রাখবো না। ওকে যে বিয়ে করতে আসবে তাহলে কার নামে কবুল বলবে? কে ওকে ছুবে? এসবের বকেই অব্র বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ ইতিমধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। রুমে পৌঁছে পরনের গেঞ্জি খুলে ফেললো অব্র।
আমি তো কষ্ট দিবি, তাহলে তুই না হয় এখন একটু কষ্ট পা। অব্র জানে অহু এখন কাছে। অহু প্রকৃতপক্ষে ছাদ থেকে নেমে সে তার কক্ষে কাছে টুকরে সে ভুল বুঝেছে, তবে অব্র যাবে না অহুর কাছে সেই ভুল ভাঙাতে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, কক্ষের পর্দাগুলো শোষো করে উঠছে, জানালা খোলা থাকায় বৃষ্টির ফোঁটা কক্ষে এসে ছিটকে পড়ছে। পাশের কক্ষে পাপিষ্ঠ চন্দ্রবালা কাঁদছে, হাঁটুর মাঝে মুখ লুকিয়ে। পাপিষ্টের চন্দ্রবালা তবুও পাপিষ্ট পড়ে যাচ্ছে না তার চন্দ্রবালার নিকট। তার চন্দ্রবালার রাগ ভাঙাতে অব্র পালঙ্কের ওপর শুয়ে আজ শোয়া, চোখ বন্ধ, বলিষ্ঠ দেহখানা উধাম, বস্ত্রহীন, দৈবলিক ভায়োলিন বিহীন। অব্র ঠোঁট নাড়াচ্ছে চন্দ্রবালাকে উদ্দেশ্য করে। চলো বলে ফেলি, কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়। তারিখ 23 সেপ্টেম্বর 2021, সকাল 9টা, শাহবাগ, ঢাকা। পুরান কংক্রিটের দেওয়াল, লোহার দণ্ডে দণ্ডিত, আবদ্ধ। টেবিলের অপর প্রান্তে লোকটি কাচুমাচু হয়ে বসে আছে, জোড়ো করা হাত, চোখ মুখে আতঙ্কের স্পষ্ট ছাপ। লোকটি জিজ্ঞাসাবাদের পর বেরোধম পেটানো হয়েছে, বয়স 40-এর ঊর্ধ্বে বটে। অপর প্রান্তের লোকটি আশি ভঙ্গিতে টেবিলে পায়ের পর পা তুলে বসা, বরাবরের মতো মুখশ্রী তার গম্ভীর। ও স্যার, আমি কিছু করি নাই তো, সত্যি বলতেছি, আমার মরা মায়ের কসম, আমার ছাইরা দেন। তুই কিছু জানোস না, দেখোস নাই, বললেই তো আমি বিশ্বাস করব না। যা জানিস সত্যি করে বল, নয়তো সত্যি বলার ওষুধ আমার কাছে আছে। আপনি কি জানতে চান আমারে থেকে কোন তো আগে? আমি জানলে অবশ্যই বলবো। আমি যেটা জানি না, যেটা দেখি নাই, সেটা আমি কেমনে বলবো? ওই রাতে যখন ডাকাতগুলো খুন হয়েছিল, তোর টং দোকানে সেই রাতে খোলা ছিল না? জঙ্গলের রাস্তায় খোলা ছিল তো? আমি বলছি, ওইসব খুন খারাপের ব্যাপারে আমি কিছুই জানি না স্যার, আমি কিছু দেখি নাই। আমি তো আমার দোকানেই বসে আছি, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল বলে। ওইখানে যে ডাকাতগুলো ছবি আছে, তুই ওদের চিনিস না? আমি চিনি ওদের, ওদের প্রায় সেই টং দোকানের সামনে দেখছি। রাত 11টা থেকে 1টার ভেতরে ওদের দুজনের খুন হয়েছে। তোর দোকানের থেকে কিছুটা ভেতরে জঙ্গলের পাশে লাশ পাওয়া গেছে, একজনের মাথা পুরো আলাদা, অন্যজনের জিহ্বা কাটা, খুবই নৃশংসভাবে। বৃষ্টি হচ্ছিল, কেমনে শুনুম শব্দ, কিছু শুনি নাই বৃষ্টির আওয়াজে, সাথে শিয়াল কুত্তার আওয়াজও তো আছেই। আমি কিছু জানলে মিছা কথা কমু কেন? দৈবিক তন্ময় আয়েসি ভঙ্গিমা ছেড়ে উঠে ক্ষিপ্ত মেজাজে পিস্তল বের করে ব্যাডেল করে নিল, ধরল লোকটির বুক বরাবর, কর্কশ ভাষায় চোয়ালে জিজ্ঞেস করলো, কিছু না জানলে তুই পালাইতেছিলি কেন? ওই দিন আমারে দেখে সত্যি কথা বল, নয় তো পিস্তল লোডি আছে, টিকার চেপে তোর কপাল ঝাঁঝরা করে দিব। বুকের তাজা রক্ত দেখে তৃপ্তি পাবো আমি। কাল রাতে সাধুহার ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই লাফিয়ে উঠে ধপাস করে ঘুম থেকে ওহু হাঁপাচ্ছে সে। বাজে স্বপ্ন দেখলো এখন ভেবে ডানে বামে তাকিয়ে সাইডের গ্লাস থেকে পানি পান করলো ঢকঢক করে। এতক্ষণ ঘুমিয়েছিল, আজও ভার্সিটি যাওয়া হলো না। নিত্য দিনকার মতো কপালে দুপাশ চেপে ধরলো, টনটন করছে ব্যথায়। শিফাকে দেখে ও বিষময় চাহনিতে তাকিয়ে। শিফা দাঁড়িয়েছিল তার পালঙ্কের পাশেই, তবে কোনো বুলি আওড়ালো না। কলপ চেপে থেকে বিষময় অসত্য অভিমানের জোরে প্রায়শই আঁকড়ে শিফাকে এড়িয়ে পালঙ্কে ছেড়ে নেমে দাঁড়ালো। দৈবিক পিছু হাতে শিফা গম্ভীর কণ্ঠে আওড়ালো, ওহু এখানে বস, তোর সাথে আমার জরুরি কথা আছে। ওহু শুকনোভাবে বসে, তবে পালঙ্কে না। শিফাকে উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। ওহু হাত পেছন থেকে টেনে ধরে শিফা, অতঃপর জোরপূর্বক টেনে নিয়ে পালঙ্কে বসালো। শিফা পরখ করলো ওর চোখ মুখ ফুলে আছে ভীষণ, হয়তো ছাদ থেকে এসে সারা রাত কান্না করেছে। ওর বিরক্ত হলো, শিফার হাত ঝাটকা মেরে ছড়িয়ে দিতে চাইলো। আর নেই নালিশ থেকে হু বাঁচিয়ে নিয়ে আসতে চাইছে অব্র। ওহু মুখ কুচকে ঘুরে শিফার দিকে তাকায়, অন্য পাশে ফিরে চাপা কণ্ঠে হাওড়ায়, এখানে কেন এসেছো শিফা আপু? আমি তোমার সাথে রাগ করে নেই। শিফা হাসলো ভীষণ। ওহু পেছন থেকে উঠে সামনে বসলো। ওহু নাক টেনে হাসতে হাসতে আওড়ালো, তুই রাগ করবি? এরকম কোনো কিছু করেছি নাকি আমি? হ্যাঁ, অযথা ভুল বুঝছিস অব্র ভাইকে। ওহু জবাব করলো না, কষ্ট চেপে ঢোক গিলল। ওহুর নিকট থেকে উত্তর না পেয়ে শিফা আবার আওড়ালো, শোনো হু, আমার আর অব্র ভাইয়ের মাঝে কোনো সম্পর্ক নেই। অব্র ভাই আমার বড় ভাইয়ের মতো, আমি ওনার সাথে ছোট বোনের মতোই। তুই কাল রাতে যা দেখেছিস তোর পেছনে অন্য কাহিনী লুকিয়ে আছে। ওহু শুনতে চাইলো না বলে ভুল হবে।
বিশ্বাস করতে চাইল না, পালঙ্ক ছেড়ে উঠলো। এসব শোনার তার কোনো ইচ্ছে নেই। শিফা, আমি কিছু শুনতে চাই না, কোনো কিছুর কোনো প্রভু দরকার নেই আদৌ। আমি বাইরে যাব বলে ওহু চলে যেতেই হন হন করে দরজার কাছে পৌঁছাতেই বেরোতে যাবে, তখনই পিছন থেকে আওয়াজ আসলো, আমি অব্র ভাইকে নয় আসমিন ভাইকে ভালোবাসি। উক্তি শোনা মাত্রই ওহু চলক যেন গতির মতোই থেমে গেল। হৃৎপিণ্ডের স্পন্দন আকাশ ছিল ওহুর। বিশ্বাস করতে চাইল না, যেন ভুরু কুচকে পিছে ফিরে তাকালো। ওহু চাহনি দেখে শিফা মাথা ধুয়ে বললে, হ্যাঁ এটাই সত্যি। তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? এদিকে আয়, আমি তোকে আসমিনের ছবি দেখাচ্ছি বলে শিফা নিজের হাতে থাকা ফোনটি থেকে ছবি বের করতেই ওহু ঠাই হয়ে দাঁড়িয়ে রইল, বরংবার চোখের পাপড়া নাড়াচ্ছে সে। শিফা পালঙ্ক ছেড়ে উঠে ওহুর নিকটে এসে দাঁড়ায়, ফোন থেকে ছবি বের করে ওহুর সামনে তুলে ধরলো। ফোনের স্ক্রিনে ভাসছে শিফার আসমিনের হাস্যকর ছবি। পরপর অনেকগুলো ছবি দেখালো। ছবির নিচে ছোট অক্ষরে টাইপ করা ডেট লেখা। লেখাটি দেখে সত্যি এবার বিশ্বাস করবি না? আমার আর আসমিনের মাঝে 3 বছরের সম্পর্ক, আর তুই যা ভেবে বসলি ওহু আমার আর আসমিনের বিষয় নিয়ে। আমি অব্র ভাইয়ের সাথে কথা বলছিলাম, কিন্তু অন্য কথা, যেটা আমি বাড়ির অন্য কাউকে জানাতে চাইনি, এমনকি তোকেও না। বিষয়টা জানাজানি হলে আসমিনের বিয়েটা হবে না। তুই তো জানিস আমাদের পরিবার সম্পর্কে। আমাদের পরিবারে যে নিজে পছন্দ করে বিয়ে করে সেটা অবৈধ। ওহু মাথা নিচু করে ফেললো সত্যটা জেনে। বাকরুদ্ধ কুকড়ে গেল অনুতপ্তের যন্ত্রণায়। উন্মাদ হয়ে দরজার পাশে থাকা ফুলদানি আশ্রে ফেললো। শিফা আটকে উঠে মাথার চুল মুঠি করে ফুঁসতে থাকলো। জোরে জোরে শ্বাস টেনে নিল। মাথা দুপাশ চেপে ধরেছে সে। ওহু শান্ত হ তুই, কিছু হয়নি তো, কিছু হয়নি বলেই বুকে জড়িয়ে নিল ওহু শিফাকে। ওহুকে জড়িয়ে নিল শিফা। ওহু ডুকরে কেঁদে উঠলো, বোনের কোলে মুখ লুকিয়ে হাউমাউ করে কাঁদছে সে। শিফা ওহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে দিতে বলল, বেশ কিছু সময় বাদে ওহুর কান্না দমলো যেন। তুই যে অন্যকে অপবাদ দেওয়ার দায়ে সত্যিটা যে অনুতপ্ত বোধ করছিস ওইটাই অনেক। কিছু হয়নি পাগল। অব্র ভাই মহলে ফিরে ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিস। ওহু কান্না মিশ্রিত জবাব দেয়, অব্র ভাই কোথায় আপু? সকালে অফিসে গিয়েছে অব্র ভাই, শুনলাম কাল রাতে বলল আজ থেকে নাকি অফিসে জয়েন করবে। ফিরতে ফিরতে ওই রাত হবে, তুই চিন্তা করিস না। ফুপা এসেছে? সকালবেলা এসেছে। তিনি তো তোকে খুঁজছিল, কিন্তু তুই তো ঘুমিয়েছিলি। নিহার আশফিকে ডাকলো, তোকে কত ডাকলো, তুই তো উঠলি না। একটু আগে চাচাদের সাথে বেরিয়ে গেছে আসমিনদের বাড়ি। আপু, অব্র ভাই কি আমাকে ক্ষমা করবে? তোকে উপেক্ষা করে অব্র ভাই একরকম স্পর্ধা নেই আজ উনার হয়েছে বলেই মনে হয় না। ওহু ভুরু কুচকায়, স্বাভাবিকভাবে বলে, ঠোঁট উল্টিয়ে, কেন আমাকে উপেক্ষা করতে পারবে না উনি? অব্র গাড়ি থেকে সবেমাত্র নামলো পাটোয়ারি হাউসে। অফিস থেকে সোজা আসমিনদের বাড়িতে এসেছে অব্র। আজমল খান সহ বাকি সকলে কিছুক্ষণ আগেই এখানে এসেছে। গাড়ি থেকে নেমেই ব্লেজার খুলে তিকোনাকার হাতে নিল অব্র। বেশ গরম পড়েছে, মধ্য দুপুরের প্রদাহ বলে কথা। পরনের শার্টটা সাদা ঘামে ভিজে বলিষ্ঠ দেহের সাথে লেপটে গিয়েছে। আসমিনের বাড়ি ঢুকছে না অব্র। বাড়িতে ঢোকার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ফোন করছে কাউকে অনেকক্ষণ যাবৎ। ফোনের স্ক্রিনে ভাসছে মাঝারি অক্ষর লেখা ডেভিড ফারজান্টে। ডেভিডের সাথে কিছু জরুরি কথা আছে অব্রের, তাই এই ব্যস্ততাকে উপেক্ষা করে সে ফোন দিয়েছে তাকে। কি ব্যাপার ডেভিড, কতক্ষণ যাবৎ কল করছি তোমাকে, তুমি কি খুব ব্যস্ত? ওপর প্রান্ত থেকে মাতাল ঘোরের কণ্ঠে ভেসে আসে ডেভিডের মৃদু আওয়াজ, সরি অব্র, আই অ্যাম বিজি নাও। আমার কান থেকে ফোনটা তুলে মুখের সামনে আনে একবার। ভুরু কুচকে সামনে হতভম্ব হয়ে আড়ায়। তোমার আশেপাশে থেকে এরকম সাউন্ড মাউন্ট কেন আসছে? তুমি কি পার্সোনাল টাইম স্পেন্ড করছো? ইয়া অব্রের চল ঝুলে গেল। ড্যামেট, তাহলে ফোন রিসিভ করলে কেন? ননসেন্স একটা বলে অব্র কল কেটে দেয়। মেজাজটা তুঙ্গে গিয়েছে ভাবে ভুল সময় কল দিয়ে ফেলেছে ডেভিডকে। আর অপেক্ষা না করে দ্রুত হেঁটে পাটোয়ারি বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকতে আসমিনের সাথে সাক্ষাৎ হয়। আসমিন অব্রকে জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে। আপনি যে আলাদা আসলেন মিস্টার খান? আসমিন পাটোয়ারি। অব্র ম্লান হেসে সহসে উত্তর দেয়, আমি অফিস থেকে এসেছি, আর বাকিরা সবাই মহল থেকে। আসমিন চশমাটা আরেকটু উপরে তুলে মৃদুস্বরে আওড়ায়, বাকিরা সবাই উপরে রয়েছে। আপনি এখানে বসুন মিস্টার খান, চা খাবেন নাকি কফি? অব্র আসমিনের সাথে সোফায় বসে ড্রয়িং রুমে। একটা মেয়ে এসে অব্র আর আসমিনকে কফি পরিবেশন করে। অব্র একটা কফির কাপ তুলে নেয় ট্রে থেকে অনায়াসে। কফির কাপে চুমুকটা মাত্রই দাঁড়িয়ে থাকা মেয়েটি বলতে শুরু করে,
আপনি মিস্টার অব্র তাই না? আমি আপনাকে চিনি। আপনি খুব সুন্দর বাইক রেস করেন। অনেক মাস আগে টিএসসির মোড়ে বাইক রেস করতে দেখেছিলাম। মেয়েটি পুরো কথা শেষ করার পূর্বই অব্র কাশতে শুরু করে। কফি গলায় আটকে গিয়ে নাজেহাল অবস্থা অব্রের। কথা শেষ করে মেয়েটির বেশরম কথা শুনে অব্র যেন কাশি উঠে গেছে। বিকাল 4টে। খানমহলে ফিরে সবাই হাসি মুখে। আসমিনদের বাড়ি থেকে অব্র ব্যতীত অব্রমহলে ফেরেনি। সবাই খানমহলে পা রাখতে আলিনা খান সহ মহলের বাকি অর্ধাঙ্গিনীরা ছুটে আসেন তাদের পানে। সবাই বৈঠকখানায় বসে আলোচনা করছে। সকলেই আসমিনের পরিবারকে পছন্দ হয়েছে। পরোক্ষভাবে আজমল খান খুঁটিয়ে দেখেছেন কোনো ত্রুটি আছে কিনা। আশাফের কানেও পৌঁছে গেছে। অব্র নিজে পৌঁছে দিয়েছে ফোন করে সে কথা। আশাফকে শান্ত থাকতে বলেছে অব্র, মাথা গরম করে অঘটন না ঘটাতে। অব্র যখন মহল থেকে বেরিয়ে গিয়েছিল তখন আশাফ ঘুমিয়েছিল, যার দরুন কিছু বলার সম্ভাবনা হয়নি অব্রের। আশাফের মন ডাকছে। মনে হচ্ছে শিফাকে হারিয়ে ফেলবে, সে তার ভালোবাসা পাবে না। রাত 10টা পেরিয়েছে কিন্তু অব্রমহলে ফেরেনি। সবাই খাবার টেবিলে বসে যে যার মতো খাবার খাচ্ছে, কিন্তু অব্রের কোনো খোঁজ নেই। ওহুর মন আনচান করছে, অস্বস্তি লাগছে। মুখ ফুটে কাউকে জিজ্ঞাসা করতে পারছে না অব্র ভাইয়া কোথায় চাচি বলতে শিফা আওড়ালো। অব্র সাবার গিয়েছে অফিসের কাজে, আজ হয়তো ফিরবে না, কাল কিংবা পরশু কাজ শেষ হলে ফিরবে বললেন আজমল খান। পুরনো জমিদার বাড়ি এই খানমহল। আজমল খানের পূর্বপুরুষের হাতে তৈরিকৃত এই মহল এত অঢেল সম্পত্তি টাকা পয়সা থাকার পরেও মহলের মায়া ছাড়তে পারেনি। কিন্তু আদৌ কি শেষ পর্যন্ত এই মহল অক্ষত অবস্থায় থাকবে? মধ্যরাতে বাহিরে ঘুটঘুটে অন্ধকার, আমাবস্যা লেগেছে বোধহয়। কাঠের বারান্দায় বসে মাঝরাতি ঘুম আসেনি, ভীষণ অনুতপ্ত বোধ করছে। শীতল হাওয়া বইছে, মনের ভেতর জড়তা। বারান্দায় বসে অপেক্ষায় অব্রের। মহলে ফেরেনি এখন অব্র। আজ রাতে কি সত্যি অব্র ভাই ফিরবে না ভাবছে ওহু। তা কি করে হয়? বারান্দায় বসে সে আলাপন বকছে ওহু। হাতে মুঠোফোন নিয়ে ঘামছে তৈলাক্তভাবে। অব্রকে ফোন করার সাহসে গোলাচ্ছে না। জোরে শ্বাস টেনে আনে মনের গহীনে। ফোনটা কাপা হাতে তুলে নেয়। চোখ জোড়া বন্ধ করে দ্বিতীয়বার কল করার সুযোগে সাহস কুলায় নিজেতে। চুপটি করে গুটিসুটি মেরে বেলকুনিতে জিহ্বা দিয়ে ঠোঁটের ওষ্ঠাছাড়া ভিজিয়ে নিয়ে। এই ব্যথা যেন অসহনীয়, ভীষণ যন্ত্রণাদায়ক। ওহুর কলিজায় কেঁপে ওঠে ব্যথিত হয়ে। অন্যদিকে আশাপ নিজের চোখ মুখ ঢলে পানি মুছে নিচ্ছে। সেও ঘুমায়নি, বারবার শিফার কথা ভাবছে, আফসোস করছে। ইস, কেন আগে বললো না? ভুল হয়েছে, আর সঠিক সময়ের পার্থক্য ভেদ করতে ফেলেছে। এই অন্য কারো এই ব্যথায় কি সওয়া যায় নাকি আদৌ? সত্যি ভালোবাসা প্রকাশ না করলে কি ভালোবাসা অন্যের হয়ে যায়? পুরুষদের কাঁদতে নিষেধ, তবুও ডুকরে কাঁদছে সে। বদ্ধ ঘরে শ্বাস প্রশ্বাস চলছে, শুধু এই কান্নার সাক্ষী তার এই ঘর। দরকার পড়লে নিজের ভালোবাসা আদায়ের জন্য শিফার পায়ে লুটিয়ে পড়বে। শরীরের এক বিন্দু রক্তে বেঁচে থাকতে নিজের ভালোবাসাকে অন্যের কাছে দিবে না সে। রাত 3:49। চন্দ্রবালা বেলকুনিতে বসে তন্ডার মগ্ন সে। কখন যে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে হুঁশ নেই। দৈবিক গাড়ির হর্নে হকচকে ওঠে। ঢোক গিলে হন্তদন্ত হয়ে তাকিয়ে বারান্দায় শুয়ে আছে সে। কিছুক্ষণ আগের কথা স্মরণে কপালে চাপড়ায়। ইস, আম্মা কিংবা চাচিরা যদি জানতে পারতো মাঝরাতে বারান্দায় ঘুমিয়েছে, আম গাছের নিচে উল্টো করে ঝুলাবে। পুরোনো মহলের গাছগাছালি থাকায় এই বাড়িটা খারাপ কিছুর আছর আছে পূর্বে থেকেই। তারা নাকি মাঝরাতে হাঁটাচলা করে। কিন্তু কথা আছে, এই হর্ন বাজালো কে? কোথা থেকে? মাথায় তড়িঘড়ি করে ওড়না টেনে দাঁড়ালো সে। দোতলার বারান্দা থেকে ওপরে মহলের রাস্তায় উকি মেরে দেখে, হ্যাঁ, অব্র এসেছে। পরনে হালকা নীল রঙের ব্লেজার, সাদা শার্ট ইন করা, গলায় ঝুলছে ট্রাই আলতো করে। অব্র ভাই মহলে ফিরেছে অফিস থেকে আজ শেষ করে। ততক্ষণে অব্র মহলে সদর দরজা ফেরিয়ে অন্দরে প্রবেশ করেছে। অব্রকে দেখেই ওহুর চেপে যাওয়া ভয় উতলা হলো। যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিল সে চলে এসেছে। এখন কিসের ভয়? চাইবে ক্ষমা, ঠাস ঠুস করে যদি চর মারে ফাটিয়ে দেয় তবুও সে চাইবে। ওহুর হৃদম স্পন্দন যেন আকাশ ছুটছে। বুকের চারপাশে দিক বিদিক করে শেষ রাতে ঝোড়ো হাওয়া মাথার ওড়না সরিয়ে দেয়। কাঁধ অব্দি চুল বেশ লম্বা হয়েছে তার। তখন সেই অপারেশন সময় ওহুর মাথার সব চুল কেটে ফেলা হয়েছিল, যার দরুন ওহুর কাঁধ অব্দি চুল। নিজের জড়তা কাটিয়ে বারান্দা ছেড়ে নিজের কক্ষে ঢুকে ওহু ঠোঁট উল্টে মাথার সাথে মাথা চুলকায়। অব্র নিজের রুমে অন্ধকারাচ্ছন্ন কক্ষে মৃদু আলোয় লাইট জ্বালিয়েছে। পালঙ্কের ওপর ফাইলগুলো ছুঁড়ে মারে। ফাইলগুলোর পাশে ধপাস করে চিত হয়ে শুয়ে পড়ে। সাভার থেকে জার্নি করে
করে এসে রাতে শাহবাগে এসেছে অব্র। ক্লান্ত হয়ে পড়েছে বেশ, একটু জিরিয়ে শোয়া থেকে বসে ওঠে পালঙ্কে। গলার টাই খুলে পালঙ্কের পাশে রাখলো, ব্লেজার ছুঁড়ে মারলো পালঙ্কে। সাদা শার্টের বোতামগুলো খুলে অব্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। তখনই দরজা ভেদ করে আওয়াজ আসে। প্রবেশ করছে কক্ষে কেউ নিঃশব্দে। অব্র ভুরু কুঁচকে তাকায়, মৃদু আলোয় অন্ধকার চন্দ্রবালার উপস্থিতিতে চমকায়। ঘুমাসনি এখনো তুই? এত রাতে এখানে মানে কি? অব্র সহসার বাক্য শুনে অহু চোখ তুলে তাকায়, ঠোঁট উল্টো করে ম্লান হেসেও ঢোক গিলে। কিছু না, আপনি এত রাতে মহলে ফিরলেন যে? অব্র শার্টের বাকি বোতাম খুললে ফেলে। অহু ভুরু কুচকায়। আপনার শরম নেই আমার সামনে শার্ট খুলছেন? অব্র স্বাভাবিক ভঙ্গিমায় জবাব দেয়। শার্ট খুলে পূর্বের মতো পালঙ্ক ছুঁড়ে ফেলে। কিছু লক্ষ্য করার বিষয়, অব্রর পরনে শার্ট গেঞ্জি ছিল আগে থেকেই। শার্ট খুললেও গেঞ্জি ছিল আগে থেকেই। আমার লজ্জা শরম নেই তোর আছে? এত রাতে আমার রুমে আসলি কেন? ওহু হুট করে ক্ষীণ স্বভাবে আমতা আমতা করে। আমি তো আসছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে কালকের ঘটনার জন্য। তুই ফোন দিয়েছিলি, আমি ভিডিও মিটিং কনফারেন্সে ছিলাম, ফোনও সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। অব্র থমকে যায় কিছু মুহূর্তে। এই কথা শুনে কাল রাতে ঘটনা এড়িয়ে যাওয়া সত্ত্বেও পারল না। অহুর দিকে ফিরে এক পলকে এগিয়ে যায় তাহার দিকে, আওড়ায়। আমার জন্য অপেক্ষা কেন? আমার জন্য অপেক্ষা কেন? অহু কিঞ্চিত ভরকে যায়, দু কদম পিছিয়ে এসে সরে যায়, আওড়ায়। ওই রাতে আজে বাজে কথা বলেছিলাম না আপনাকে, তাই ক্ষমা চাইতে এসেছিলাম। অব্র দ্রুতগতিতে শ্বাস টেনে মেঝের দিকে তাকায়, এক পলক ম্লান হাসে, মোটা ভুরু যুগল কুচকায়। আচ্ছা বুঝলাম, পালঙ্কের ওপর বস, কিছু কথা আছে। অহু চমকায়, ঠোঁট উল্টিয়ে প্রশ্ন করে নিমিষে। কি বলবেন? তুই বস না। অহু মাথা দুলিয়ে পা আগলায়, পালঙ্কের উপর উঠে বসে, শীতল চোখে অহুর পা স্পর্শ করে। অহু কিঞ্চিত নড়ে ওঠে। অব্র মুচকি হাসে অহুর বিষমিক চাহনি সাক্ষী রেখে হাঁটু গেড়ে বসে পড়ে নিচে ফ্লোরে। অহু আচমকা পালঙ্কে বসতেই অব্র তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসেছে দেখে অহুর বিষয়টা যেন কটু লাগে। পালঙ্ক ছেড়ে দাঁড়াতে নিল অব্র থামিয়ে দেয়। এখানে কেন বসেছেন? সমস্যা নেই, তুই বস। অহুর বুকের ভিতর যেন মোচড় দিয়ে উঠলে। অব্রের শীতল কণ্ঠ স্বর তার মেজাজে যেন হজম হচ্ছে না। এই মানুষটার প্রতিটি সেকেন্ড দেখলেই যেন গর্জে ওঠে, শাসনের সুযোগে থাকে। আর সেই মানুষটা হঠাৎ করেই তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসেছে। রাগান্বিত স্বর যেন ঠান্ডা। কি হয়েছে অব্র ভাইয়ের? কি বলবেন আমায়? আমি চলে যেতে চাই, অস্থির ফিল হচ্ছে আমার। তুই আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস? হ্যাঁ, ওই শিফাপু সকালে সব বলেছে আমাকে, কাল রাতের বিষয়ে। আমি আপনাকে ভুল বুঝেছি, আজে বাজে কথা বলে ফেলেছিলাম, তার জন্য সরি। আমাকে প্লিজ ক্ষমা করবেন অব্র ভাই। অব্র একগাল হাসে, অহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নরম কণ্ঠনালী প্রসারিত করে আওড়ায়। হ্যাঁ, নিশ্চিত করবো তোকে ক্ষমা। তবে তা অহু অব্রর মাঝপথে থামিয়ে দেয়, হন্তদন্ত করে বুলি ছুঁড়ে পুনরায়। আমি জানালা লাগিয়ে দেইনি অব্র ভাই, বৃষ্টির পানিতে হচ্ছে প্রচুর। বৃষ্টির পানি জানালা দিয়ে ঘরে ঢুকবে ছিটকে। অব্র নৈশচিক মাথা নাড়ায় যে তার প্রয়োজন নেই। অব্র নিষেধ শুনে অহু চুপসে যায়। দৈবিক বৃষ্টি বিঘ্নত রাতে ঘরে প্রবেশ করছে প্রবল গতি। চন্দ্রবালার মাথার ওড়না ধূমকেতুর বেগে উঠছে, ওড়না সরে যায় মাথা থেকে। চন্দ্রার চোখে মুখে ফুটে ওঠে পাপিষ্ঠতার সামনে। অব্রে নিষিদ্ধ চাহনি নিয়ন্ত্রণীনভাবে হয়ে যায় তার আখি যুগল হতে প্রতিচ্ছবি দিয়ে। অব্রের ঘোর কাটে অহুর ভীত কণ্ঠনালীতে আওড়ালে। আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে আপনার? অব্রের চোখ চেপে আসে, দাঁতে দাঁত ঘষে কণ্ঠনালী দীর্ঘ করে আওড়ায়। আমি তোকে ক্ষমা করব এক শর্তে। আমাকে কথা দিতে হবে, তুই আমার থেকে দূরে সরে যাবি না, আমার থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবি। অহু বাক্রুদ্ধ। এ কেমন শর্ত কাউকে ক্ষমা করার? বড্ড অভিমান চেপে অহু অন্ত্রলালে। কি হলো, রাখতে পারবি না আমার কথা? খুব সহজ শর্ত তো। অহু চেঁচিয়ে ওঠে, এটা কেমন শর্ত? হ্যাঁ, যদি সহজ লাগে তো নিজে পূরণ করুন। আপনি দূরে থাকুন, আমায় বলছেন কেন? ওর চেতে যাওয়া দেখে ম্লান হেসে বিপরীতে শীতল সংলাপ। যদি আমার পক্ষ থেকে সম্ভব হতো তাহলে আমি কি তোকে বলি? ও পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ায়, এক ঝাটকায় কর্কশ গলায় শুধায়, দূর ছাই আপনার শর্তের। থাকেন তো আপনি, গেলাম। এই বলে অহু চলে যেতে দরজা পেরিয়ে অব্র বসা থেকে উঠে এক ঝাটকায় অহুর হাত টেনে পিছনে ফিরালো। দৈবিক হকচকিয়ে গেল। অহু এসে আশ্রে পড়লো
অব্রের সুঠাম দেহে। শান্ত অব্র কিছুটা পাগলাটে হয়ে বর্ণের হয়ে গেল মুহূর্তেই। দৈবিক হ্যাচকা টানে অব্রের সুঠাম বুকে জড়িয়ে নিয়েছে ওহুকে নিজের সাথে মিশে নিয়ে অব্র গভীরভাবে ওহুর চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে আওড়ালো, বলেছিলাম তো একদিন আমার অবাধ্য হোস না, কেন বারংবার বেপথে চলিস বলতো? ওহুর গলা শুকনো ঢোক গিলে গলাটা সন্নিকটে, বলতে পারছে না সরুন, আমার অস্বস্তি লাগছে, শুধু অস্পষ্ট স্বরে বলে শো। ওহু তোতলানো এবং কাঁপুনি রীতিমতো নিয়ন্ত্রিত। নিষিদ্ধ অনুভূতিগুলো জেগে উঠলো যেন নিশীথেই। ওহুর পাপড়ি চোরা মুহূর্তে মুহূর্তে যেন নিভছে আর জ্বলছে, কেঁপে উঠছে উষ্ঠদয়। দৃষ্টি অবরুদ্ধ করে নিয়েছে সেই প্রতিচ্ছবি। একটু আগে নিজের বলা কথা নিজেই সব ভুলে গিয়েছে অব্র। ঘোলাটে হয়ে আসলো মস্তিষ্কের সবকিছু। ওহু আর ছোট চেষ্টা করছে না অব্রের বাঁধন হতে মুক্তি পেতে হতে। শীতল দমকা হাওয়া দুজনকে ছুঁয়ে যায় যেন, বিজলি চমকানেই উচ্চ শব্দ কানে আসতে ওহু কেঁপে ওঠে। অব্র ওহুকে মুক্তি দেয় নিজের বন্ধন হতে। অব্রের বাঁধন হতে ছাড়া পেতেই ওহু জোরে শ্বাস টেনে নেয়, তবে আসছে পালাচ্ছে না ছুটে। এই অঘটন যেন অনাকাঙ্ক্ষিত নয়। তবে অব্রর পলক খিঁচিয়ে তার দিকে হাত ঘষে উষ্ঠ জোড়া। খুব কষ্ট পাবি আমার নিকট থাকলে, এর চেয়ে অতি উত্তম আমার থেকে দূরে যা। দূরে সরে যেতে বললো নাকি আমাকে ভুলে যেতে বলছেন? ভুলে যাওয়া এই শব্দটা অব্রের কানে বারংবার বাজতে লাগলো। ভুলে যাওয়া, আবার পুনরায়। একবার ভুলে গিয়ে কি শান্তি পায়নি এই মেয়ে? ভুলে যেতে বলিনি আমাকে, আমার থেকে দূরে সরে থাকতে বলেছি তোকে। একবার ভুলে কি তোর স্বাদ মেটেনি, নাকি আরো ভুলতে চাস? ও ভুরু কোচকালো অব্রের কথার আগামাথা কিছু বুঝতে না পেরে। ঠোঁট বাঁকালো, আমি কি রকম? আমি তো জানি আমার স্মৃতি ভুলে গিয়েছি আমি, তার জন্য কি আমাকে কথা শোনাচ্ছেন আপনি? আমি ইচ্ছা করে ভুলে গেছি নাকি? আমার কি খারাপ লাগে না এই জন্য? ওহুর চোখ ভিজে আসে, গলার স্বর ভাঙা, আখি যুগল চিকচিক করছে জলে। পুরো পৃথিবী হাতের মুঠোয় এনে দেওয়ার সাধ্য থাকলে ওহুর এই অভিযোগ পূরণের কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞত্ব যেন অব্র 8টা বছর ধরে কিছু কেড়ে নিয়েছে অব্রের জীবন থেকে এই অতীত। আচ্ছা, সেই অতীত কি বিষদময় নাকি সোনালি ছিল? অব্র কিছুটা এগিয়ে আসে ওহুর পানে, চোখে চোখ রাখে। কান্না করিস না ওহু, কিছু হয়নি, কিচ্ছু না। আমাকে ভুলতে হবে না তোর, দূরে গেলেই হবে। ওহুর চোখ জোড়া ডলে, পানি মুছে নেয়, অভিমানী কণ্ঠে আওড়ায়, না, আপনি যেহেতু বলেছেন আপনার থেকে দূরে সরতে, আমি সেটাই করব। জেদ করিস না, তোর ভালোর জন্যই বলেছি। পুরো কথা শেষ না হতে ওহু দূরে সরে আসে অব্রের থেকে, মুখ গম্ভীর করে রাখে। অব্রকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে অব্রের রুম থেকে। ওহু চলে যেতে অব্র কপাল চেপে দীর্ঘ শ্বাস ছাড়ে। সাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট হাতে তুলে নেয়, সেখান থেকে একটি সিগারেট বের করে ম্যাচকাঠির সাহায্যে জ্বলিয়েও নেয়। পরক্ষণে জানালার দ্বারে গিয়ে দাঁড়ায়। কিছু মুহূর্ত আগে ঠোঁটে নিষিদ্ধ চাওয়াগুলো মনে আসতেই হঠাৎ করে হাত কেঁপে ওঠে তার, বাকরুদ্ধ হয়ে যায়, নজরবন্দি হয়ে যায় তার কিছু আগে ঘটে যাওয়া কিঞ্চিৎ প্রতিধ্বনি ভেবে। পরদিন বিশ্ববিদ্যালয় চত্বর। ওহু আর তিশা মাঠের একপাশে বসে আড্ডা দিচ্ছে। ক্লাসের ব্রেক টাইম চলছে। এতদিন ভার্সিটিতে আসলি না কেন তুই? একটু গল্প করব সেটাও পারি না। সেটা তো বই নিয়ে বসে আছিস। এত পরে কি করবি? হ্যাঁ, উকিল হবি নাকি? তোর মাফিয়া জামাইকে ভবিষ্যতে বাঁচাবি নাকি উকিলগিরি করে? তিশা ওর বই থেকে চোখ তুলে মিটমিট করে তিশার দিকে তাকায়। তুই কি জ্যোতিষী নাকি? কেমনে জানলি আমার জামাই মাফিয়া হবে? বলা তো হতেও পারে, তোর জামাই মাফিয়া কিংবা ভালো হতে পারে। আমার জামাই তো আর যাই হোক, তোর মতো কুটনি না হলেই হলো। আমার তুই কুটনি বললি কেন? আমি কি করছি? কুটনি না হইলে নিজের বান্ধবীর জন্য অন্যকে এমন দা করে নাকি যে জামাই যেন মাফিয়া পায়? কার জামাইয়ের কথা চলছে এখানে? পিছন হতে কারো অচেনা স্বর ভেসে আসে ওহুর নিকট। ওহু পাশ ফিরে তাকায়, অচেনা কেউ। কে আপনি? ওহুর ছোড়া প্রশ্নতে এবার জবাব দেয় তিশা। ও হলো আবির, আমাদের ক্যাম্পাসে নতুন এসেছে, আমার কাজিন। তুই তো এতদিন আসিসনি, তাই তোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। টি শার্ট থেকে চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকিয়ে বলল ওহো। সিগারেট টানছে একাধারে সে। এই দৃশ্য ওহুর নিকট বিরল ঠেকলো। অস্বস্তি লাগছে ভার্সিটি প্রণাঙ্গে এমন কাজ দেখে। কি হলো মিস, এভাবে তাকিয়ে আছেন কেন? টান দিবেন নাকি একটা? সরি, আমি স্মোক লাইক করি না ভাইয়া। আরে কি বলে স্মোক লাইক করে না? এই যুগে
এসো, বর্তমানে ট্রেন্ড এটা। স্মোক করা খারাপ কিছু না, একটা টান দিয়ে দেখুন। স্মোকিং ভালো ছেলেরা করে না, এটার ইফেক্ট খুবই বাজে। আপনি যদি একটা টান দেন তাহলে আপনিও এটার মজা বুঝবেন। এ নিন, একটা টান দিয়ে দেখুন। আবির সিগারেটটা এগিয়ে দিতে ওহুর পানে। ওহু নাক ছিটকায়। আমি বললাম না আমি স্মোক পছন্দ করি না। আবির, ওহুর এসবে জোর করিস না, বলল তিশা। তিশা, তুই চুপ থাক, আমি ওকে সিগারেট টান দেওয়া শিখিয়ে দিব। অব্র ভাই যদি জানতে পারে তুই এসব করেছিস, ভালো হবে না বিষয়টা। আবির, কোন অব্র নাম শুনলাম না কোনোদিন, আমার আবার কি করবে। তিশা, তুই বস, আমি উঠি রে। বলিয়ে হু উঠে দাঁড়ালো, কাঁধের ব্যাগটি ঝুলিয়ে লাইব্রেরির ধার থেকে আনা বই কাঁধে চেপিয়ে। ওহু দাঁড়া, আমিও যাবো তোর সাথে, তুই থাক শালা এখানে বসে। বলেই তিশা হাঁটা ধরে ক্লাসের উদ্দেশ্যে। আর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া এসব সকল দৃশ্য নৈশব্দে পরখ করে চলেছে অন্য একজন। তুই ওদের মাঝে তৃতীয় ব্যক্তি, আমার মনে হয় তোর এখন সরে আসা উত্তম। ভালো তো, আগে আমি বেসেছি ওরে, তাহলে আমি কিভাবে পিছু হাঁটবো? তুই আমাকে সাহস না জোগে নেগেটিভ কথা বলছিস অব্র। আমি শিফার সাথে ওই দিন কথা বলেছি, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। আশমিনকে ভালোবাসে আর আশমিন ওকে ভালোবাসে। আমার মনে হয় ওদের বিয়ে হলে ভালো হবে। খুন করে ফেলবো এই আশমিনকে। আমার ভালোবাসার উপর নজর দিলে তুই যদি শিফাকে মতবিরোধ করিস, ওকে জোর জবরদস্তি করে বিয়ে করিস, সুখ হতে পারবি না তোর আশা। কারোর সাথেও সুখের সংসার কাটাবে এটাও আমি সহ্য করতে পারবো না। তুই বুঝতেছিস না কেন? শিফা আশমিনকে ভালোবাসে, আশমিনও শিফাকে। তুই শিফাকে ভালোবাসিস, কিন্তু তোর ভালোবাসা শুধু এক পাখি, যাকে বলে ওয়ান সাইড লাভ। তুই অনেক দেরি করে ফেলেছিস আশাব। আমি দেরি টেরি কিছু বুঝি না, আমি শিফাকে চাই, ব্যাস। ঠিক আছে, তাহলে তুই শিফার সাথে কথা বলে দেখ, সময় বেশি নেই। বিয়ে মনে হয় এই সপ্তাহের মধ্যে ঠিক হবে। তোর কাছে দুটো অপশন আছে, এক জোরপূর্বক বিয়ে, দ্বিতীয় স্বেচ্ছায় শিফাকে বিয়ে করতে দেওয়া। ঠিক আছে, আমি আশাব ছাদ থেকে চলে যেতে লাগলো। দৈব পিছে সতর্কতা বার্তা দিল অব্র। আর মাথা গরম করে কোনো পদক্ষেপ নিস না, আমাকে জানা সব কিছু, নয়তো পরবর্তীতে মাসুল তোকে জোগাতে হবে পুরো পরিবারকে নিয়ে। আশাব মাথা দুলিয়ে চলে যায় ছাদ থেকে। অব্র মহলে ছাদেই দাঁড়িয়ে রইল, সবে মাত্র গাড়ি থেকে নেমেছে, খানমহলে ঢুকেছে ওহু। হঠাৎই হাতে থাকা মুঠোফোন বেজে ওঠে, তড়িঘড়ি করে ফোনে নজর দেয়। ফোনের স্ক্রিনে ভেসে থাকা ব্যক্তির নাম দেখে জোরপূর্বক ওহুর হন্তদন্ত হয়ে ফোনটি রিসিভ করলো। আসসালামু আলাইকুম অব্র ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া মহলের এক্ষুনি। কেন, কি হয়েছে ভাইয়া? ছাদে কেন যাবো, আপনি কোথায়? বলে ওহু ওপরের দিকে তাকালো, নজর কালো ছাদে দাঁড়িয়ে থাকা অব্র। তখনই টুনটুন করে কল কেটে দিল। অজানা ভয় চেপে ধরলো ওহুর বুক পিঞ্জরে। কি হয়েছে ছাদে, কেন যেতে বললো? এই আলাপন বকতে বকতেই ছাদে পৌঁছায়। দেখলো অব্র ছাদের কর্নিশে দাঁড়িয়ে। শ্যামবর্ণের পুরুষটার গায়ে সাদা রংটা বেশ মানিয়েছে। ওহু ধীর গতিতে পিছু হেঁটে ওহু একটু নড়ে দাঁড়ালো, গলায় সব বুলি যেন আটকে গিয়েছে। ওহুকে অবাক করে দিয়ে অব্র ট্রাউজারের পকেটে একটি সিগারেট বের করে লাইটার দিয়ে ধরালো। ওহু বিস্ময় চাহনি নিয়ে তাকিয়ে দেখলো। ওহু তাহলে কি এখানে ডেকে এনেছিল অব্র ভাই সিগারেট টানা দেখাতে? অব্র একটা সিগারেটটা নিয়ে বেধরম ভাবে। ওহু মূর্তির মতো দাঁড়িয়ে রইল অব্রের কাণ্ড দেখে, নাক মুখ কুচকে সিগারেটের ধোঁয়ায়। পরক্ষণে সিগারেটের জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ তর্জনী আঙ্গুলে চেপে ধরে কর্ষিত ছাই ফেলে হঠাৎ জ্বলন্ত সিগারেট ওহুর দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ওহু ধর নে, সিগারেটটা টান দে।